নমস্কার, শুরু করছি আজকের অনুষ্ঠান। দেখুন, নানান ঘটনার পরিপ্রেক্ষিত চলছে এখন বিশ্বজুড়ে তো বটেই, ভারতবর্ষের বুকেও ভীষণভাবে। তার মধ্যে অনেকেই বলেন যে রথের রশি টানলে নাকি তার জীবনে পরিবর্তন আসে। অনেককে দেখেছি, এবং আমি আমার একজন সঙ্গীকে নিয়ে একবার যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তিনি হঠাৎ করে লাফ দিয়ে বেরিয়ে এসে রাস্তাটা রথ যাচ্ছিল সেটা টানলেন। অবাঙালি বলে যে এটা খুব প্রয়োজনীয়। ফলে রথকে কেন্দ্র করে একটা পরিবর্তনশীল বা পরিবর্তনগামী, ধরুন কাজকর্ম পাওয়া বা নিজের জীবনকে বদলে ফেলা, বাস্তু সংক্রান্ত কিছু ঘটনা বলি, এগুলো কতটা সম্ভব। আজকে কিন্তু এরকম ধরনের একটি অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে ব্যতিক্রমী প্রশ্ন আমি করেই থাকি সন্দীপ শাস্ত্রীর সঙ্গে। ওয়েলকাম। অনেক ধন্যবাদ তোমাকে। প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধার্থ শ্রী গণেশকে প্রণাম। তো এটা কি ব্যাপার করা যায়, মানে রথযাত্রাটাকে কেন্দ্র করে ধরো আমার বাস্তুর কে আমি রেনোভেট করলাম, একদম কথার কথা, উড়িষ্যাবাসী তাই করে থাকে। আমি জানি না আমাদের এখানে কতটা হয় বা না হয়, তারা সেটা বিশ্বাস করে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে কি, আমার মানে ধরো অর্থনৈতিক নীতিগতভাবে হোক, এডুকেশনাল ব্যাপারে হোক, এটা একটা টার্গেটেড ডেট। এটা নিয়ে তুমি কি বলবে? একদমই। দেখো, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে 2025 সালের এই মে মাস এবং জুন মাস ইতিহাসের অধ্যায় কিন্তু একটি অভিশপ্ত মাস, অভিশপ্ত, এবং এটা দিনের পর দিন আগামী দিন ইতিহাসের পাতায় যখন এটা লেখা থাকবে, আমাদের জেনারেশন, আমাদের পরের জেনারেশন এবং আগামী অনেক জেনারেশন এটা মনে রাখবে। কেন রাখবে? কারণ আমরা অনেকগুলো মৃত্যু একসঙ্গে দেখলাম। এবং দেখো, এই যৌথ মৃত্যু কিন্তু পরপর 2 মাসেই ঘটলো। আমরা লাস্ট মান্থে দেখেছি একদম লাস্ট মান্থে আমরা অ্যাটাকটা দেখলাম পেহেলগাঁওতে, এবং এই মাসে আমাদের দেখা গেল হচ্ছে তোমার এই প্লেন ক্র্যাশ। তো যাই হোক, এখন সেখান থেকে দাঁড়িয়ে আমরা মনে করি, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাকে কালকে একজন ফেসবুক মেসেঞ্জারে কোশ্চেন করেছে যে দাদা, এতগুলো লোক যে একসাথে মারা গেল, তাদের প্রত্যেকেরই কি মৃত্যুযোগ ছিল? তো ঘটনাটা হলো যে মৃত্যুটা তো সবসময় যতটা বাস্তব ততটা তো দুঃখজনক, এবং সেখান থেকে দাঁড়িয়ে আমি আমার পরিবার এবং আমার পারিপার্শ্বিক জায়গাটা কিভাবে ভালো রাখতে পারবো, এটা হচ্ছে এখনকার সময় সবথেকে বড় একটা জায়গা। এবং সেখান থেকে দাঁড়িয়ে এই রথযাত্রা আমরা জানি, মানে আমাদের পুরো বছরটাতে 3টে একটা এমন মুহূর্ত আসে যে মুহূর্তে আমরা আমাদের যে কোনো শুভ কাজ করতে পারি চোখ কান বন্ধ করে, এবং তার মধ্যে হচ্ছে রথযাত্রা 1 নম্বর, তারপরেই আসছে ধনতেরাস এবং অক্ষয় তৃতীয়া। এই 3টে শুভ যোগে কিন্তু মানুষ, বিশেষ করে বাঙালি নয়, অবাঙালি, তুমি যে কথাটা বলছিলে, অবাঙালি এবং প্রত্যেকটা ভারতবাসী নিজেরা কিন্তু বিভিন্ন ধরনের বাড়ি কেনা থেকে শুরু করে, ফ্ল্যাট কেনা থেকে শুরু করে, জমি রেজিস্ট্রি থেকে শুরু করে, গাড়ি কেনা থেকে শুরু করে সমস্ত রকম নতুন নতুন কাজ করে থাকে, এমনকি নতুন ব্যবসাও স্টার্ট করে। এমনকি রথযাত্রাতে তুমি যে বাস্তুর কথাটা যেটা বলছিলাম, দেখো কলকাতা শহরে যত দুর্গাপুজো হয়, রথের দিন কিন্তু খুঁটি পুজোটা। একদমই তাই, একদমই তাই। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে, তুমি যেটা বললে না যে উড়িষ্যাবাসীরা করেন, তাদের বাস্তুতে নতুন করে তারা বাস্তুটাকে সাজিয়ে তোলেন রথযাত্রায়। এখন তো আমাদের মানে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি তো জগন্নাথকে নিয়ে এসছেন আমাদের রাজ্যে, তো ফলে আমরাও তো এখন সাজাতে পারি, তাই না? তো কিন্তু সিস্টেমটা জানতে হবে যে কি সিস্টেমে আমরা নিজেরা সাজিয়ে তুলব। বাস্তুটাকে ভালো রাখার জন্য কিছু নেগেটিভ জিনিস দূর করতে হয় এবং পজিটিভ জিনিসগুলোকে বাড়িতে আনতে হয়। এবার সেটাকে কিভাবে আনবেন, কারণ এই প্রসেসটা অনেকে জানেন না। এবং আমরা এই রথযাত্রা, মানে বিশেষ করে এটা কিন্তু অনেক বছর পর পড়লো দাদা, যে অম্বুবাচীতে আমরা অনেক কাজ করি, কারণ এখানে কিন্তু অম্বুবাচীর পর মা এবং ধরিত্রী নতুন রূপ পায়, সেখান থেকে মা কিন্তু অনেক আশীর্বাদ করেন সবাইকে। অম্বুবাচী চলাকালীন একদম লাস্ট ডে পেয়েছে অমাবস্যা, এবং এই অমাবস্যাটাকে বলা হয় অসাধ্য অমাবস্যা। এটাও একটা গুরুত্বপূর্ণ অমাবস্যা। এবং তারপরে একদিন বাদে 27 তারিখ কিন্তু রথযাত্রা। এই যে পরপর যে শুভ যোগগুলো, এই যোগগুলোকে আপনারা কাজে লাগান। কারণ আমি খুব ছোট্ট উদাহরণ দিচ্ছি, বিভিন্ন রকম যখন আমরা বিভিন্ন নিউজ পোর্টালগুলোতে শুনছি বা পড়ছি বা নিউজে দেখছি যে একটি হাজব্যান্ড ওয়াইফ, 2টি শিশুকন্যা লন্ডনে থাকতেন, ওয়াইফটি মারা গেছেন কোনো কারণে, এবং তার ইচ্ছে ছিল তার শেষ অস্থি বিসর্জন করা হোক তার গ্রামে,
তার গ্রাম ছিল গুজরাটে। তো হাজব্যান্ড দুটো বাচ্চাকে লন্ডনে রেখে এসছেন গুজরাটে, তার অস্থি বিসর্জন করেছেন এবং যাচ্ছিলেন উনি সেই অভিশপ্ত ফ্লাইটে এবং ক্র্যাশ হয়ে মারা যায়। দুটো বাচ্চা আজও দরজার দিকে তাকিয়ে বসে রয়েছে, লন্ডনে বসে আছে। একদমই তাই। এই ধরনের প্যাথেটিক জায়গাগুলো যে টাচ করছে আমাদের মনে, সেগুলো যাতে আমার বা আপনার পরিবারে না ঘটে, তার জন্য আমরা কিন্তু কিছু শুভত্ব জিনিস এই শুভ সময় করতে পারি, যেখান থেকে দাঁড়িয়ে আমি এবং আমার পরিবার ভালো থাকবে, আমার পারিপার্শ্বিক জায়গা ভালো থাকবে, গ্রহ সংস্কার করা যাবে। কারণ গ্রহ সংস্কারের মোক্ষম টাইম, বাস্তু সংস্কারের মোক্ষম টাইম, এবং যারা বিয়ের ক্ষেত্রে এগোতে চলেছেন, মাঙ্গলিক দোষ রয়েছে, যারা বিবাহোত্তর জীবন নিয়ে সমস্যায় পড়েছেন, যারা নতুন ব্যবসা শুরু করতে চলেছেন, এবং স্টুডেন্ট, কারণ তাদের প্রচণ্ড পরিমাণে বর্তমান সময় বিভিন্ন জায়গাতে বিভিন্ন সেক্টরে ভর্তির সময় চলছে, সেগুলোকে এই সময় প্রতিকার প্রতিবিধান করান, সঠিক জোন বাছাই করুন এবং সন্তানের আগামী ভবিষ্যৎটাকে স্মুথ করুন। কেউ আছে? একটা ফোন বোধহয় আছে। হ্যাঁ, হ্যালো। হ্যালো, নমস্কার। আমি ব্যাঙ্গালোর থেকে বলছি। আমি আমার ছেলের সম্বন্ধে জিজ্ঞেস করি। তোমার প্রোগ্রামে এরকম বাইরের ফোন এত আসে কি করে গো? পপুলারিটি বেশি, বাইরে আমি যাইও তো, ব্যাঙ্গালোর তো রীতিমতো যাই, চেম্বারও করি। হ্যাঁ হ্যাঁ, নমস্কার দিদি। কার সম্বন্ধে? আমার ছেলের সম্বন্ধে যাব, একটু চাকরির আচ্ছা, না আপনি আগে ওনার ডেট অফ বার্থটা বলুন। 10th March 1990। 8th March 1990। হ্যাঁ, 10th কিন্তু 8 তো না না 10 10th মার্চ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ 10th মার্চ। হ্যাঁ, ঠিক আছে, সময়টা শুনবো। রাত 10:20। রাত 10:20। জন্মস্থান? জন্মস্থান হুগলি। হুগলি? হুগলি, আমার বাপের বাড়ি হুগলি। শনিবার ছিল জন্মবার? শনিবার জন্মবার, পূর্ণিমা। হ্যাঁ, পূর্ণিমা ছিল, ঠিক বলেছেন। তুলা লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। হ্যাঁ, মানে 8 মার্চ সে বছর কি দোল পড়েছিল নাকি? দোল পড়েছিল, দোল পূর্ণিমা, একদম ঘোর দোল পূর্ণিমা। আমি গেস করলাম। আচ্ছা, ছেলে তো দেখুন, ছেলে কিন্তু ট্যালেন্টেড ছেলে। রবি বুধ এক জায়গায় বসে রয়েছে, বৃহস্পতি নবম স্থানে বসে রয়েছে। আপনার ছেলের এই চার্টটা পুরোপুরি সায়েন্সের চার্ট, পিওর সায়েন্সের চার্ট, এবং সেখান থেকে ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল ওরিয়েন্টেড কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, কিন্তু চাকরিও করবে। চারটা পুরোপুরি চাকরির চার্ট। কিন্তু একটা জিনিস কি জানেন তো, সেটা হচ্ছে আপনার ছেলের দশম স্থানে কেতু বসে রয়েছে। এই দশম স্থানে কেতু বসে থাকার জন্য আপনি প্রথম আমাকে একটা প্রশ্ন করছিলেন যে আমি চাকরি নিয়ে জানতে চাই, মানে চাকরিগত দিক থেকে একটা ডিসস্যাটিসফ্যাকশন, চাকরিগত দিক থেকে স্টেবিলিটির অভাব, চাকরিগত দিক থেকে না পাওয়ার একটা খিদে, এই ধরনের ডিস্টারবেন্সগুলোর মধ্যে হবে। উন্নতির জায়গায় বাধা রয়েছে। পাশাপাশি আরেকটা জিনিস বলবো, আপনার ছেলে কিন্তু ঘোরতর মাঙ্গলিক। আর এই মাঙ্গলিক বিষয়টা আমাদের সমাজে এখন ভীষণভাবে ছড়িয়ে পড়েছে, যে কারণে মাঙ্গলিকের কারণে বিয়েটা কিন্তু ভালো হবে না, বিবাহোত্তর জীবনটা শুভ হবে না। আর প্রচণ্ড অ্যাম্বিশাস আপনার ছেলে। অ্যাম্বিশাস মানে কি? উচ্চাকাঙ্ক্ষী। কারণ মঙ্গল ভীষণ তুঙ্গে, ওর মনের জেদ ভীষণ, এবং অনেক উঁচু জায়গায় পৌঁছাবার একটা ওর মধ্যে মানসিকতা রয়েছে। বাট যে মুহূর্তে সেগুলোকে অ্যাচিভ করতে পারবে না, ও ধস নামবে ওর মধ্যে, এবং ওর একটা ডিপ্রেশন কাজ করবে। এই জায়গাগুলোর একটা কাউন্সিলিং দরকার, প্রতিকার প্রতিবিধান দরকার। শেয়ার করুন আমাকে, বলুন। আচ্ছা, ও তো ভীষণ ভালো ভালো কোম্পানি, সমস্ত কোম্পানিতে কাজ করেছে। সেটা তো উনি বললেন। চাকরি ছাড়ে, চাকরি ধরে, এই না, কিন্তু ও চাইছে, ওর খিদেটা মিটছে না। এই সময় ওর এমনিতে ও মঙ্গলের, এখন বোধহয় ওর মঙ্গলের দশাই চলছে। না, আমি আপনাকে একটা জিনিস বলি, পড়াশোনাটা তার মানে টেকনিক্যাল ওরিয়েন্টেড, তাই তো? হ্যাঁ, একদম টেকনিক্যাল ওরিয়েন্টেড। সাবজেক্টটা বলুন। আইটি, এমবিএ। হ্যাঁ, আইটি ইঞ্জিনিয়ার। এবারে আপনি আমাকে বললেন যে ও বড় বড় কোম্পানিতে চাকরি করেছে, তৎসত্ত্বেও ওর খিদেটা মিটছে না। আমি খিদের কথাটা আপনাকে বলেছি না? এক্স্যাক্টলি। তার মানে কি হচ্ছে, ওর মধ্যে কিন্তু উচ্চ আকাঙ্ক্ষা, হাই অ্যাম্বিশাস, এই বলছো বারবার করে, একদম এই ধরনের একটা নেচার ওর মধ্যে কাজ করছে। আচ্ছা, ও কি দেশের বাইরে কখনো গেছিল? হ্যাঁ, দেশের বাইরে গিয়েছিল। সেটা কত সময়ের জন্য গেছিল? অল্প সময়ের জন্য। আচ্ছা, ওকে এখন একটা জিনিস করতে বলুন, সেটা হচ্ছে, আচ্ছা ব্যাঙ্গালোরে কি আপনারা ওর কর্মসূত্রেই রয়েছেন? হ্যাঁ 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 হ্যাঁ, একদম। দক্ষিণ দিকটা ওর জন্য শুভ, যে দিকটায় ও রয়েছে। প্রপার আমাদের ভারতবর্ষের প্রপার দক্ষিণ দিক এবং প্রপার পশ্চিম দিক ওর জন্য কর্মের জন্য শুভ। এবং ও দীর্ঘদিন এখন আগামী 2 বছরের জন্য
একেবারেই ওকে ব্যাঙ্গালোর অথবা মুম্বাই, পুনে, মহারাষ্ট্র, আহমেদাবাদ এই ধরনের পশ্চিমের দিকগুলোতে ওকে স্ট্রিক্ট থাকতে বলুন। এবং 2027 সালের ফেব্রুয়ারির পর ওর রাহু ঢুকবে 18 বছরের জন্য। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি এই সময়টাতে আপনার ছেলে দেশের বাইরে গিয়ে স্টে করবে, লং টাইমের জন্য স্টে করবে এবং কর্মক্ষেত্রেই যাবে, কর্মের উন্নতির জন্য যাবে। আপনাকে এখন এই মুহূর্তে, আচ্ছা বিয়ে হয়নি তো? বিয়ে হয়ে গেছে, ম্যারেজ লাইফ ঠিকঠাক আছে? মাঙ্গলিক দেখেই বিয়ে দিয়েছি। বাহ, এটা খুব বুদ্ধিমানের কাজ করেছেন। বর্তমান বিবাহিত জীবন ঠিক আছে তাই তো? এখন ঠিকই আছে, মানে আপনি আশীর্বাদ করুন যাতে বাকি জীবনটা ভালো কাটে। আমার আশীর্বাদ সব সময় রয়েছে, সব সময় রয়েছে। খুব ভালো লাগলো শুনে, কারণ আমি তো এটা খারাপ ইন্ডিকেশন করেছিলাম। আপনি একজন বুদ্ধিমতী মা, যে কারণে আপনি কিন্তু একদম মাঙ্গলিক দেখেই বিয়ে দিয়েছেন এবং ওরা ভালো আছে, আগামী দিনেও ভালো থাকবে। আপনি এখন এই মুহূর্তে আপনি ওর শনির ধাইয়া চলছে, এই জায়গার প্রতিকার করুন। দশমে কেতু বসে রয়েছে, এই জায়গার প্রতিকার করুন। আমি আপনাকে বলছি আপনার ছেলেকে পেছন ঘুরে তাকাতে হবে না, অনেক উন্নতি করবে। ধন্যবাদ, সঙ্গে থাকুন। চমৎকার বললেন। অবশ্য আমি তো যখনই ওনার অনুষ্ঠানে বসি তখনই দেখি একটা মানে দুর্দান্ত সমস্ত ফোন আসে, তার থেকেও দুর্দান্ত সমস্ত উত্তর সন্দীপ শাস্ত্রী দিয়ে থাকেন। ইটস এ এক্সেলেন্ট। আচ্ছা, একটা কথা বলি যে আজ তিনি হাওড়াতে বসছেন প্রথম, কিন্তু হাওড়াতে বুকিং আপনারা কেউ করবেন না, তলায় যে বুকিং নাম্বার যাচ্ছে, কারণ ওখানে আর একটি জায়গাও নেই আজকের জন্য সব ফুল হয়ে গেছে। তাহলে কি করবেন? তাহলে এই রথযাত্রা নিয়ে আমি প্রশ্ন করেছিলাম যে রথযাত্রার ব্যাপারে যারা যারা এই টাইমটাকে এনক্যাশ করতে চাইছেন, মানে ব্যাঙ্গালোরের উনিও যদি করতে চান অনলাইনে করবেন, হ্যাঁ। আর যারা যারা সরাসরি আসবেন তারা 15 তারিখ বর্ধমান, 17 তারিখ আলিপুরদুয়ার, 18 তারিখ কোচবিহার, 19 তারিখ শিলিগুড়ি, 21 তারিখ হাজরা, 24 তারিখ বাঁকুড়া এবং 26 তারিখ ব্যারাকপুর। এই হচ্ছে গিয়ে টোটাল স্প্যান। এছাড়াও এরপরে যেটা দেখাবেন সেটা হচ্ছে 28 তারিখ হাওড়া, নেক্সট আগরতলা হচ্ছে গিয়ে 29 তারিখ, 2রা জুলাই হচ্ছে গিয়ে অন্ডাল, 7ই জুলাই হচ্ছে গিয়ে দুর্গাপুর, 4ই জুলাই 4 জুলাই হচ্ছে গিয়ে দুর্গাপুর, 6ই জুলাই হচ্ছে রামপুরহাট এবং 7ই জুলাই হচ্ছে গিয়ে বালুরঘাট। এরপর আসানসোল রয়েছে 9 তারিখ, 11 তারিখ রয়েছে সিউড়ি, 18 তারিখ রয়েছে বোলপুর এবং গুয়াহাটি রয়েছে 25 তারিখ। এটা টোটাল চার্ট আপনাদেরকে দিয়ে দিলাম। কিন্তু ওনার ক্ষেত্রে যেটা অত্যন্ত প্রয়োজনীয় সেটা হচ্ছে গিয়ে যে অনেক আগে থেকে বুকিং করতে হবে। ইজ এ হ্যাপি ম্যান ইন হিজ ওন প্রফেশন। আচ্ছা, তুমি যেটা বললে যে বাস্তুগত বলো বা একটা টাইম স্প্যান, তুমি দেখছো যে একটা বিমান দুর্ঘটনা সবাই মরে গেল, একটা লোক বেঁচে গেল কোনো রকমে, সেটাও অ্যাক্সিডেন্টাল, সাধারণত হয় না। হ্যাঁ, তো এই যে ধরনের পরপর দুটো ঘটনা, 26 জন মৃত মানে কি? তাদের বউরা সব বেঁচে আছে, তাদেরকে শ্যুট করে একদম। তো এই ঘটনা ঘটলো গতকাল ইরানের উপর একটা ব্লাস্টিং হয়েছে, যখন আমরা প্রোগ্রাম করছি সেখানে একটা এলাকা উড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে কি এখন তাণ্ডব চলবে, মানে অসময় দুঃসময় চলবে? একদমই তাই দাদা। আমি একটা জিনিস দেখছিলাম, বর্তমান দেখো মঙ্গলের বছর, মঙ্গল হচ্ছে পুরোপুরি ইন্ডিকেট করে রক্তপাত, হ্যাঁ, খুব খারাপ যাচ্ছে। এবং তুমি দেখো একদম 1 জানুয়ারি থেকে তুমি ফলো করো, আমরা জুন মাস 6 মাসের মধ্যে আমরা অনেক রক্ত দেখতে পেলাম। তো ফলে কি হচ্ছে, আমি আপনাকে বারবার বলছি, গ্রহ কিন্তু গ্রহের কাজ করবেই। আমাদেরকে কি করতে হয়, তার সন্তুষ্টি করতে হয়, তাকে কোনো রকমে রেমেডি দিয়ে তাকে তুষ্টি করে তার পজিটিভ রেজাল্টটা আমাদের চার্টে পেতে হয়। এবং আপনার চার্টের মধ্যে, মানে বিশেষ করে যারা বর্তমান সময়ে মঙ্গলের দশার মধ্যে রয়েছেন, যারা বর্তমান সময়ে মাঙ্গলিক দশার মধ্যে রয়েছেন, যাদের কোনো রকম মঙ্গল নেগেটিভ জায়গায় বসে রয়েছে চার্টের মধ্যে, তারা এই সময় ভীষণভাবে অ্যালার্ট হওয়া দরকার। শারীরিক জায়গা থেকে, বিবাহিত জীবন থেকে, চলাফেরার দিক থেকে, রক্তপাত অ্যাক্সিডেন্টের দিক থেকে। এবং ব্যাঙ্গালোরে যিনি ফোন করলেন তারও কিন্তু 4th হাউসে মঙ্গল, অ্যাজ ওয়েল অ্যাজ তার কিন্তু মঙ্গলের মহাদশাও চলছে। ফলে তাকেও কিন্তু সতর্ক হওয়া প্রয়োজন এই বছরটার জন্য। এবং পাশাপাশি আমি বলবো যে দেখো রথযাত্রায় কি করা হয়, তুমি যেটা বললে, আমরা আমাদের যেহেতু পশ্চিমবঙ্গে দুর্গাপুজোটা সব থেকে মহোৎসব বলা হয়, কিন্তু এখানে একটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে বাম জামানা ছেড়ে দাও, তারপরের থেকে ইনি যখন এসছেন মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু রথযাত্রাটাকে একদম ফেস্টিভ্যালের মধ্যে ফেলে দিয়েছেন। একদমই তাই। এবং ফেস্টিভ্যাল মানে এটা মানে ছুটির দিন, অজস্র ক্যামেরা যাচ্ছে, সমস্ত ছবি উঠছে পশ্চিমবঙ্গ জুড়ে যে কোথায় রথ, মানে একটা আইডেন্টিক্যাল বাঙালির উৎসবে তিনি পরিণত করে দিয়েছেন। একদমই তাই। এবং আমি
ব্যক্তিগতভাবে একটি ক্লাবের সাথেই বলবো আমি যুক্ত, যেখানকার আমি প্রেসিডেন্ট, এবং ওখানে আমাদেরও কিন্তু ক্লাবে এই রথের দিনকেই খুঁটি পুজো করা হয় দুর্গা সব জায়গাতেই ম্যাক্সিমাম, এবং এটা পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে। আমি নর্থ বেঙ্গলে গিয়েও সেটা দেখেছি। এবং সেখান থেকে দাঁড়িয়ে সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই রথের দিন একটা খুঁটি পুজো করা হচ্ছে। কেন করা হচ্ছে? কারণ হচ্ছে যে এই দিন থেকে স্থাপন করা হচ্ছে, মানে একটা মা দুর্গা আসছেন, কেউ হয়তো প্যান্ডেল তৈরি করছেন, কেউ মূর্তি তৈরি করছেন, এবং এখান থেকে দাঁড়িয়ে আমরা আমাদের নতুন কিছু কাজ শুরু করতে পারি। কি ধরনের কাজ? যেমন হচ্ছে যে এই যে আমি বলছিলাম যে বর্তমান সময়ে স্টুডেন্টদের নতুনভাবে ভর্তি হওয়ার সময়, নতুন নতুন ক্লাস, নতুন নতুন স্ট্রিম, নতুন নতুন জোন। কেউ হয়তো টেকনিক্যাল রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, সঠিক সাবজেক্টটা পাচ্ছে না বা শেষের দিকে ব্রাঞ্চ পাচ্ছে। কেউ হয়তো ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে চাইছে, সাবজেক্টটা বুঝতে পারছে না যে এক্স্যাক্টলি কোন ম্যানেজমেন্টটা আমার নেওয়া দরকার। কেউ মেডিকেলের জন্য যেতে চাইছে, কেউ ল নিয়ে পড়তে চাইছে, কেউ জেনারেল লাইন নিয়ে পড়তে চাইছে। এক্স্যাক্টলি আপনার সন্তানের কোন দিকটা ইন্ডিকেট করছে, আগে ওটাকে প্রেডিকশানে আসুন, তারপরে প্রতিকার প্রতিবিধানে যাবেন, এবং সেটা এই সময় করুন। কারণ হচ্ছে এই সময়টা, এই মোটামুটি আমাদের প্রত্যেকটা বছরের এপ্রিল, মে, জুন ভীষণ ক্রুশিয়াল টাইম স্টুডেন্টদের জন্য, ভীষণ ক্রুশিয়াল টাইম কিন্তু প্রাইভেট ফার্মে যারা চাকরি করছেন। কারণ এই মে থেকে নিয়ে নভেম্বর পর্যন্ত নতুন করে কোম্পানি সুইচ করার একটা সময়, এবং সেখান থেকে প্রচুর ভ্যাকেন্সিস থাকে, প্রচুর অপরচুনিটিস থাকে। তার সত্ত্বেও অনেকের ক্লিক করে না ডিউ টু কিছু গ্রহের প্ল্যানেট পজিশন এবং নেগেটিভ পজিশন। তার প্রতিকার প্রতিবিধান এই সময় করুন। কেউ আছে? একটা ফোন আছে দেখছি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, সন্দীপ বাবুর সঙ্গে কথা হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, কথা বলছি। বলছি আমরা দুজনেই বলছি। 21 এপ্রিল 1979 ডেট অফ বার্থ। হ্যাঁ, 21 এপ্রিল 1979। 21 এপ্রিল 1979। আর টাইম হচ্ছে সকাল 9:15। কোথায় জন্ম? শিউড়ি, শিলিগুড়ি। শিলিগুড়ি। আপনি এটা কার? এটা আমারই। আচ্ছা, আপনার নামটা? দিব্যেন্দু সরকার। ঠিক আছে। দীপেন্দু বাবু, আপনি কোন জায়গা থেকে বলছেন এখন? শিলিগুড়ি থেকে বলছি। শিলিগুড়ি থেকেই বলছেন। আচ্ছা, শনিবার ছিল আপনার জন্মবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শনিবার। মিথুন লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ আপনার জানা ছিল? হ্যাঁ হ্যাঁ, আমার জানা ছিল। আমি একজনের সাথে একটু কনসাল্ট করেছিলাম একবার। বেশ। চন্দ্র বক্রী অবস্থায় বসে রয়েছে, রবি তুঙ্গে রয়েছে। আমি আপনাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনার চার্ট অনুযায়ী শনি এবং রাহু তৃতীয় হাউসে বসে রয়েছে। এটাকে আমরা পিতৃদোষ বলি। এই দোষটা ভীষণ ডিস্টার্বের মধ্যে পড়ে। দশম স্থানে বুধ রয়েছে। বুধ সবসময়, রাহু এবং বুধ এবং কেতুর কানেকশন যেটা কি করে, সবসময় আপনি অ্যাকাউন্টস রিলেটেড বা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোনো লাইনের ওপর বা মার্কেটিং ওরিয়েন্টেড, কারণ হচ্ছে যে নেটওয়ার্কিং সাইড, মার্কেটিং সাইড ভীষণভাবে বুধ ইন্ডিকেট করে। এবং এই ধরনের কোনো জায়গা, জন্মস্থান থেকে দূরে আপনি যদি কাজ করেন বা পড়াশোনা করেন, সেটা আপনার জন্য ভালো। তবে আপনার বৃহস্পতি খুব তুঙ্গে, যেখানে আপনি ভীষণভাবে অর্থ রোজগার করার একটা জায়গা রয়েছে। পাশাপাশি আপনার বুধ মঙ্গল একসাথে রয়েছে, যেখানে অর্থ লসের জায়গাটাও রয়েছে। জীবনে কিন্তু বহুবার আপনি অর্থ লস করবেন। আমি একটা সাজেশন দেব যে আপনি যদি মনে করছেন যে কোনো বিজনেস ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত হবেন, সেটা এই মুহূর্তে হবে না। না, কারণ এই সময়টা ওনার সময় খারাপ যাচ্ছে, যেখানে ওনার অর্থ লসের জায়গা বা ব্যবসা লসের জায়গা ভীষণভাবে রয়েছে। একটু শেয়ার করুন। আগে আমি আপনার পড়াশোনাটা শুনি এবং চাকরি বা কাজের জায়গাটা শুনি। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, তো আপনি ঠিকই বলেছেন। আমি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছিলাম দিল্লিতে, এবং আমি দিল্লিতেই ছিলাম মার্কেটিং ইয়েতে। তো এখন আমি শিলিগুড়িতেই ম্যানেজারিয়াল রোলে চাকরি করছি। তো আমার সেটাই জানার ছিল যে আমার সম্ভব কি নেক্সট আরো ভালো চাকরির কোনো যোগ আছে? আপনি দিল্লি ছেড়ে শিলিগুড়ি কতদিন আগে এসেছেন? আমি 2012-এ আবার ব্যাক করে চলে এসেছি শিলিগুড়িতে। 2012? হ্যাঁ। 2012 থেকে কি আপনি এখন যে কোম্পানিতে আছেন সেম কোম্পানিতে কাজ করছেন? না, সেম কোম্পানি না, মাঝখানে চেঞ্জ হয়েছে আর কি। আচ্ছা, তো আপনার এই 12 থেকে নিয়ে 25, মানে আপনার 13টা বছর হলো। এই 13 বছরে আপনার ডেভেলপমেন্ট কেমন হয়েছে?
ডেভেলপমেন্ট হয়েছে, বাট আশানুরূপ না আর কি, সত্যি কথা বলতে আশানুরূপ না। হ্যাঁ, মানে আমি আপনার যেটা চার্টে দেখতে পাচ্ছি, আপনি এখন স্ট্যাগনেন্ট না, পজিশনে। তুমি বললে যে জন্মস্থান থেকে অনেকটা দূরে, কিন্তু উনি জন্মস্থানেই একদম, মানে এটা আপনার একটা ভুল সিদ্ধান্ত হলো দাদা, যে আপনি দিল্লি ছেড়ে আপনি আবার শিলিগুড়ি চলে এলেন। আমি আপনাকে বলবো, এখন আপনার এবছর জানুয়ারির পর থেকেই যোগ চালু হয়ে গেছে, আপনি আবারও আউট অফ স্টেট যাওয়ার চেষ্টা করুন। নর্থ সাইড, মানে আমাদের ইন্ডিয়ান নর্থ সাইড, শিলিগুড়িটা ওই স্ট্যাগনেট পজিশন হয়ে যাচ্ছে, মানে কুয়োর ব্যাং এক কথা যদি বলি আমরা। আপনি এই 13 বছরে যে ডেভেলপমেন্টটা বাইরে থাকলে করতেন, তার তুলনায় আপনি নাথিং, মানে কিচ্ছু পাননি, কিন্তু ওই একটু আধটু পেয়েছে। কথা একদম ঠিক বলছেন, মানে আমার চলে। আপনি একটু বাইরে যাওয়ার চেষ্টা করুন, আপনার সাবজেক্ট মার্কেটিং একদম ঠিকঠাক আছে, আপনি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনাও ঠিকঠাক রয়েছে, এই রিলেটেড চাকরিও করুন, ব্যবসায় একদম যুক্ত হবেন না। যদি ব্যবসা আপনার করবার ইচ্ছে থাকে তাহলে 2029 সালের এপ্রিল মাসের পর, তার আগে নয়। ধন্যবাদ, সঙ্গে থাকুন। চমৎকার, মানে ফাটিয়ে ব্যাটিং করছে সব টি-20 প্লেয়ার, লুকিং হ্যান্ডসাম। আমি কোনোদিন ওনাকে ঘ্যান ঘ্যান করতে শুনিনি। যে বাজারটা খুব খারাপ, চারিদিকটা খুব খারাপ অবস্থা আছে, এতগুলো লোক মারা গেল। আমি জানি যে উনি বলবেন যে এটা অত্যন্ত নির্মম নির্দয় মৃত্যু, পহেলগাম। উনি বলবেন যে এয়ার ইন্ডিয়ার এটা বিভৎসতা, ক্ষিপ্ত হয়েই বলবেন। কিন্তু সেটা কেন হয়েছে, কি বৃত্তান্ত, সেটা নিয়ে যেমন তিনি নাড়াঘাটা করছেন, তেমন একজন টপ ক্লাস ইঞ্জিনিয়ার যিনি ব্যাঙ্গালোরে বিদেশে যাওয়ার সম্ভাবনা বা বিদেশ ঘুরে এসছেন, এবং টপ ক্লাস বিজনেস ম্যানেজমেন্টের ছাত্র যিনি ভালো চাকরি করেন, তাদের দুজনে ফোন পাওয়া মানে এর থেকে বেটার কিছু হতে পারে। মানে তারা যদি এখন ফিল্ম অ্যাক্টাররা ফোন করে দেন, দ্যাট ইজ ডিফারেন্ট, বা বিরাট কোহলি যদি ফোন করে তাহলে আলাদা ব্যাপার। হ্যাঁ, তাছাড়া এর থেকে সেরা ফোন হতে পারে না আমি মনে করি। এবং দেখো তোমার ক্ষেত্রে সেটা বারবার আসে, এবং দুটোই খুব গুরুত্বপূর্ণ, এবং দুজনেই চাকরি করছে, দুজনেই এক্সিস্ট করছে, কিন্তু এবং দুজনেই উচ্চ শিক্ষিত। হ্যাঁ, যে জায়গায় বসে রয়েছে সময়টা ভীষণ ক্রুশিয়াল টাইম, এবং সব থেকে বড় ব্যাপার একটা ইম্পর্টেন্ট টাইমে। বিশেষ করে তো আমি এই শিলিগুড়ি থেকে যে ভদ্রলোক ফোন করেছিলেন, জীবনের যেটা একদম ক্রিম টাইম, যে সময়টা আমি দৌড়তে পারবো, যে সময়টাতে আমি নতুন করে, মানে এমনও হয় যে আমি 2 বছর 3 বছরের কোম্পানিতে থাকার পর আমি কোম্পানি সুইচ করব বুকের পাটায় 100% হাইক নিয়ে, সেটা করতে পারলেন না উনি কি করলেন, দিল্লি থেকে ছেড়ে চলে এলেন নিজের জন্মস্থানে। এইটুকুনি। আপনি আমাকে কথা বলতে বলতে বললেন যে আমি একজনকে দেখিয়েছিলাম, সাজেশন নিয়েছিলাম, আমি আমার রাশি লগ্ন জানি। আমি জানি না সাজেশনে তুমি এইটা বলেছিলেন কিনা যে আপনি জন্মস্থান থেকে দূরে থাকুন। ওই জায়গায় হয়তো আপনার একটা ভুল ডায়াগনোসিস হয়েছে। আজকের দিনে এই 13 বছরে খাঁটি, মানে খাটো করছি না, আমি ওনার জন্মস্থানটা, তুমি যে ওনার জন্মস্থান কর্মস্থান নয়, ওখান থেকে দূর, জন্মস্থান ওনার কর্মস্থান নয়। 13 বছর ধরে উনি যে ধরনের উন্নতি পেতেন, সেখান থেকে উনি 13 বছর পিছিয়ে গেছেন, ড্যামেজ করেছে। এবং এই জায়গাটাকে ধরবার জন্য আপনাকে ইমিডিয়েট বেরোতে হবে। মানে এখন যোগ চলছে জানুয়ারি থেকে আগামী ফেব্রুয়ারির মধ্যে, আপনাকে বেরোতেই হবে। যদি বেরোতে পারেন আপনি অ্যাচিভ করতে পারবেন আপনার জায়গা। কিন্তু এই রকম ধরনের যাদের সমস্যা আমাদের পুরো দেশ জুড়ে, রাজ্য জুড়ে, যারা শুনছেন আমাদের প্রোগ্রাম, যারা ফিল করছেন আমাদের প্রোগ্রাম, তাদেরকে বলবো তারা সতর্ক হন। কারণ জীবনে আমাদের পুরো 12টা মাসের মধ্যে কিছু এমন স্পেশাল যোগ আসে, যে যোগে আমরা যদি প্রতিকার প্রতিবিধান পড়ি, তাহলে সেই প্রতিকার প্রতিবিধান শুধু কাজ করে না, কথা বলে। এবং তার জন্য মোক্ষম টাইম হচ্ছে রথযাত্রায়। পরপর আমরা অম্বুবাচী পাচ্ছি, আমরা অসাধ্য অমাবস্যা পাচ্ছি, আমরা রথযাত্রা পাচ্ছি। কেন কাজে লাগাবো না? কারণ আমি চাই আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আর আমি চাই আমার পারিপার্শ্বিক বা আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, আমার পরিবার যেন সেফ থাকে, এবং অ্যাট দ্য সেম টাইম তোমার দর্শকরাও যাতে ভালো থাকে। অবশ্যই তাই, অবশ্যই তাই। তাদের আশীর্বাদে, তাদের ভালোবাসায় আজকে এখানে। এবং সেখান থেকে দাঁড়িয়েই প্রথম যে ফোনটা ব্যাঙ্গালোর থেকে এলো, তুমি বললে কি করে বাইরের ফোন আসে। সত্যি করে আমার প্রোগ্রামে বাইরের ফোন, ইনফ্যাক্ট রাতের প্রোগ্রামে আমরা দেশের বাইরের ফোন প্রচুর পেয়েছি। তো সেখান থেকে দাঁড়িয়ে সতর্ক, সবসময় মনে রাখবেন যে আমরা একটা শহরে রইলাম, ভালো শহরে রইলাম, সেখান থেকে দাঁড়িয়ে আমরা অ্যাস্ট্রোলজি ছাড়বো না। কারণ অ্যাস্ট্রোলজি একদম ইকুয়াল কিন্তু বিজ্ঞান ছাড়া যেমন আমরা বাঁচতে পারবো না, জ্যোতিষ ছাড়াও আমরা চলতে পারবো না। তো এটাকে সাথে নিয়েই চলতে হবে, এবং রথযাত্রার সময়টাকে কাজে লাগাবার জন্য আপনাদেরকে সতর্ক হতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতো শেষ করতে হচ্ছে। আমরা বৃহস্পতিবার দিন বিকেল 3টে ফিরে আসবো। নমস্কার।